আসসালামু আলাইকুম। আমি রিয়াজউদ্দিন, ক্র্যাক আইএলস উইথ রিয়াজ থেকে। আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আইএলস রাইটিং এর যে কটা কোশ্চেন টাইপ আমরা দেখে থাকি টাস্ক 1 এবং টাস্ক 2 এর মধ্যে থেকে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব এবং কি কি নিয়ম ফলো করলে আপনি আপনার রাইটিং এর ব্যান্ড স্কোরটাকে একটু বুস্ট করতে পারবেন সেই বিষয় নিয়ে কিছু সাজেশন এন্ড টিপস থাকবে। সর্বপ্রথম রাইটিং যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে যদি হালকাভাবে একটু আলোচনা করি, সেটা হলো যে রাইটিং হলো আইএলস এক্সামের 3 নাম্বার একটা মডিউল, যেটা আসলে আপনাকে টেস্ট করা হয় বিভিন্ন ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে। সেখানে আপনাকে 1 ঘন্টা টাইম দেওয়া হবে এবং 2টা টাস্ক দেওয়া হবে, যে কাজগুলোকে আমরা টাস্ক বলে থাকি আইএলস এর ভাষায়। দুইটা যে আপনাকে অ্যাসাইনমেন্টের মতো করতে দেওয়া হবে, সেই 2টা কাজকে আমরা এখানে টাস্ক বলা হয়। So two tasks are given in the IELTS writing exam and which known as task 1 এবং task 2। দুইটাকে দুইটা নামে ডাকা হয়, task 1 এবং task 2। অ্যান্ড অবশ্যই অবশ্যই আপনাকে এই 2টা টাস্ক প্রপারলি কমপ্লিট করতে হবে, তাছাড়া আপনি আসলে এখানে ব্যান্ড স্কোরটা পাবেন না। ব্যান্ড স্কোরটা পাবেন না বলতে রাইটিং সেকশন বা রাইটিং পার্টের যে ব্যান্ড স্কোরটা কাউন্ট করা হয় সেই ব্যান্ড স্কোরটা আপনার কাউন্ট হবে না। কেন হবে না বা কেন আপনাকে এটা দেওয়া উচিত, দুইটাই কেন আপনাকে এখানে কমপ্লিট পারফর্ম করতে হবে সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তো চলেন ফার্স্টে আমরা আইএলটিএস এর যে রাইটিং টাস্ক 1 সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। সেখানে রাইটিং টাস্ক 1 এ আমি আগেই মেনশন করছি যে টোটাল 1 ঘন্টা টাইম থাকে, তার মধ্যে থেকে রাইটিং টাস্ক 1টাকে আমরা রেকমেন্ডেড করি যে আপনি 20 মিনিট টাইম নেবেন এটাকে লেখার জন্য, এর থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন না। বা এর থেকে হয়তো বা 5 মিনিট বা 2-3 মিনিট একটু বেশি নিতেই পারেন, স্বাভাবিক, ইটস ডিপেন্ড টোটালি আপ টু ইউ। এবং এখানে মিনিমাম ওয়ার্ড কাউন্ট থাকবে 150 ওয়ার্ড আপনাকে রাইটিং টাস্ক 1 এ লিখতে হবে, মিনিমাম 150 ওয়ার্ড আপনাকে লিখতে হবে। আচ্ছা, এখন রাইটিং টাস্ক 1 এর মধ্যে কি কি কোশ্চেন টাইপ এসে থাকে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা এখানে সর্বপ্রথম দেখতে পাবো যে লাইন চার্ট থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, পাই চার্ট থাকতে পারে, টেবিল থাকতে পারে, মিক্স চার্ট থাকতে পারে। এই চার্টগুলোকে আমরা ভিজুয়াল চার্ট বলে থাকি একত্রে। এই ভিজুয়াল চার্টগুলো কি? এই ভিজুয়াল চার্টগুলো হলো আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেল এবং ক্লাস 9-10 লেভেলে সামটাইমস আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কিছু গ্রাফ আমাদেরকে দিত, সেই গ্রাফগুলোকে আমরা আমাদেরকে ডিসক্রাইব করতে হতো। ওই গ্রাফগুলোর সময় আমরা বিভিন্ন ধরনের চিত্র দেখতে পেতাম, যেমন লাইন চার্ট দেখতে পেতাম, বার চার্ট দেখতে পেতাম, পাই চার্ট দেখতে পেতাম। তো আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ এই যে ভিজুয়াল চার্টগুলো এখানে আমি মেনশন করছি, এই মেনশনগুলো ওয়ান কাইন্ড অফ এরকমই আপনার সিমিলার প্যাটার্ন এরকমই ফলো করে, কিন্তু এগুলো যে উপস্থাপন করার পদ্ধতি সেই উপস্থাপন পদ্ধতিগুলো একটু ডিফারেন্ট হয়ে থাকে। কারণ আইএলটিএস এর যে উপস্থাপন করার পদ্ধতি সেটার যে ক্রাইটেরিয়া এবং বিভিন্ন শর্ত মেনে আপনাকে এগুলোকে ইয়ে করতে হবে, লিখতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে ক্লাস করব, কোনো সমস্যা নাই। তো এই যে লাইন চার্ট, বার চার্ট, পাই চার্ট, টেবিল, মিক্স চার্ট এগুলোই আপনি দেখতে পাবেন। এর থেকে এখানে যে কোশ্চেন টাইপগুলো দেওয়া আছে এই কোশ্চেন টাইপের বাইরে আপনার পরীক্ষা হলে কোনো কোশ্চেন আসার কোনো সম্ভাবনা নেই। দেন আপনার এখানে থাকতেছে ডায়াগ্রাম। ডায়াগ্রাম মানে হলো একটা প্রসেস বা কাজের কর্মপদ্ধতির যে ধাপগুলো, সেগুলো যে চিত্রের মাধ্যমে আপনাকে একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়ে থাকে, তাহলে সেই চিত্রটাকে আমরা এক কথায় বলতে পারি বা সেই চার্টটাকে আমরা বলতে পারি ডায়াগ্রাম। ডায়াগ্রামটা আবার দুই ধরনের হতে পারে, ম্যানমেড ডায়াগ্রাম বা ম্যানমেড ক্যাটাগরি ডায়াগ্রাম হতে পারে, ন্যাচারাল ক্যাটাগরি ডায়াগ্রাম হতে পারে। দেন হলো ম্যাপ। আচ্ছা, এখন এই যে কোশ্চেন টাইপগুলো আমরা এখানে আপনাকে যে গো থ্রু করলাম, এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন নিয়ে বা কোনটাকে কিভাবে দেখে আমরা চিনবো এগুলো নিয়ে কোনো কোশ্চেন যদি থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এই বিষয় নিয়ে একটা সুন্দর একটা ক্লাস আমি তৈরি করার চেষ্টা করবো, যেখানে আমরা আপনাদেরকে আইডেন্টিফাই করা শিখাবো কোন চার্টটাকে দেখলে আপনি লাইন চার্ট বলবেন, কোন চার্টকে বার চার্ট বলবেন, কোন ডায়াগ্রামটাকে ম্যানমেড ডায়াগ্রাম বলবেন এবং কোন ডায়াগ্রামটাকে ন্যাচারাল ডায়াগ্রাম বলবেন। সো এটা নিয়ে আমরা একটা ক্লাস শীঘ্রই আপলোড দিয়ে দিব। সো এটা আপনারা যাদের যাদের এই চিত্রগুলো দেখে আইডেন্টিফাই করতে সমস্যা হবে সেটা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন। এখন আসেন আমরা রাইটিং টাস্ক 1 এর যে কোশ্চেন টাইপটুকু সম্বন্ধিত জানলাম যে এই কোশ্চেনগুলো এসে থাকতে পারে। তো এখন আসেন আমরা রাইটিং টাস্ক 1 লিখতে গেলে কিছু নিয়মাবলী বা কিছু শর্ত আমাদেরকে ফলো করতে হবে, যে শর্তগুলো ফলো করার মাধ্যমে আপনার যে এক্সামিনার আপনার কাছ থেকে যা চাচ্ছে সেই আসল যে বিষয়টা সেটা আপনি আসলে পারফেক্ট ভাবে তা এক্সামিনারের সামনে উপস্থাপন করতে পারবেন, যাতে করে আপনার ব্যান্ড স্কোর নাম্বারটা একটু হাই ব্যান্ড স্কোর আপনি এক্সপেক্ট করতে পারেন আপনার লেখার কোয়ালিটির মাধ্যমে। সেই কিছু নিয়ম কানুন, ছোটখাটো নিয়ম কানুন, এগুলো যদি আমরা একটু খেয়াল করি, সেটা হলো সামটাইমস এই নিয়ম কানুনগুলো খেয়াল না করার কারণে আমাদের রাইটিং এর ব্যান্ড স্কোর কিন্তু কম আসে। সামটাইমস এটা আমাদের 4.5 থেকে 5.5 পর্যন্ত নেমে আসে, যেটা আসলে খুবই পোর লেভেল একটা ব্যান্ড স্কোর। সো আমরা এইসব নিয়ম যে ক্রাইটেরিয়াগুলো এখানে মেনশন করে দেওয়া আছে, অ্যাটলিস্ট এই ক্রাইটেরিয়াগুলো আমরা একটু মেনে চলার চেষ্টা করব, যাতে করে আমরা এই সমস্ত যে পোর লেভেল বা একদম লো লেভেল যে ব্যান্ড স্কোরগুলো আছে সেগুলো যেন আসলে আমরা না পাই, এর থেকে একটু মিনিমাম যে ব্যান্ড স্কোর সেটা যেন আমরা পেতে পারি। ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, রাইটিং টাস্ক 1 এর যে চার্টগুলো আছে সেটাকে যা দেখতে পাবেন
তাই লিখবেন। বাইরে থেকে কোনো চিন্তা ভাবনা করে কোনো থটস বা নিজের কোনো জেনারেল কোনো আইডিয়া বা কোনো চিন্তা ভাবনা এখানে অ্যাড করতে পারবেন না। কারণ এই যে রাইটিং টাস্ক 1 এর যে চিত্রগুলো তৈরি করা হয়, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা সার্ভে করার মাধ্যমে কিন্তু এই চিত্রগুলো তৈরি করা হয়। সাপোজ আমরা যখন কর্পোরেট লাইফে জব করতে যাব, তখন কিন্তু আমাদেরকে প্রেজেন্টেশন তৈরি করতে বলবে। সেই প্রেজেন্টেশন তৈরি করার সময় আমাদেরকে নির্দিষ্ট টপিক দিবে, সেই নির্দিষ্ট টপিকে আমাদেরকে আগে সার্ভে করতে হবে, রিসার্চ করতে হবে। দেন ওই সার্ভেটাকে আমরা লিস্ট ডাউন করব, দেন খাতায় লিখবো বা আমরা নোট পেটে লিখবো, লেখার পরে একটা নোট তৈরি হবে। এখন এই নোটটা কিন্তু 2 পৃষ্ঠা হতে পারে, 3 পৃষ্ঠা হতে পারে, 4 পৃষ্ঠা হতে পারে। এখন আপনি তো আপনার অফিসের কলিগদের সামনে প্রেজেন্টেশনে শর্টকাটে সবকিছু আপনাদেরকে বোঝাইতে হবে। এখন আপনি তো এই 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার যে নোটটা, এটা নিয়ে যদি প্রজেক্টরের সামনে আপনি উপস্থাপন করে দেন, তাহলে কিন্তু আপনি যে রেসপন্স বা আপনি যেই পারপাস নিয়ে আপনি আপনার প্রেজেন্টেশনটা ডেলিভার করতেছেন, সেটা আসলে এক হইলো তারা বিরক্তি বোধ করবে এবং এই জিনিসটা আসলে আপনি খুব ভালোভাবে পারফরমেন্স দিতে পারবেন না। তার ফলে এটাতে কি করতে হয়, তার ফলে দেখা যায় আমরা প্রেজেন্টেশন টাইপের যে বিষয়গুলো আছে ওইগুলো একটা ভিজুয়াল চার্টের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করি। যে এই ভিজুয়াল চার্টগুলো আমরা আসলে আমাদের যে ফাইন্ডিংস গুলো আছে সেই ফাইন্ডিংস গুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ভিজুয়াল চার্টটা তৈরি করে থাকি। তো সেই ভিজুয়াল চার্টটা যখন আমরা প্রজেক্টরের সামনে উপস্থাপন করি, দেন আমরা ওইটাকে এক্সপ্লেন করে দিই, দেন খুব ইজিলি সবাই এটা বুঝে যায়। তো সিমিলার ওয়েতে এই রাইটিং টাস্ক 1 এর যে আপনার চিত্রগুলো থাকবে, ওইগুলোকে আপনি মনে মনে চিন্তা করে নেবেন ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন। এবং এই প্রেজেন্টেশনটা যেহেতু আপনি তৈরি করেন নাই বা আপনি এই সার্ভেটা করেন নাই, সেহেতু আপনার কোনো ওপিনিয়ন বা আপনার কোনো মতবাদ এখানে আপনি অ্যাড না করাটাই বেটার। যেহেতু এই প্রেজেন্টেশন বা এই চিত্রটা আপনাকে এক্সামিনার আপনাকে দিয়েছে, সেই ক্ষেত্রে এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে সে কি মনে করে এই সার্ভেটাকে এত পার্সেন্ট বললো, কি মনে করে এত পার্সেন্ট বললো, সেটা কিন্তু আপনি জানেন না। সেই ক্ষেত্রে তার চিত্রটাকে আপনাকে জাস্ট এক্সপ্লেইন করতে বলছে এবং আপনি যা দেখবেন তাই এক্সপ্লেন করবেন। সেখানে আপনার থট, আপনি কি চিন্তা করেন বা আপনার কাছে কি মনে হইলো, এরকম কোনো কথাবার্তা, এক কথায় আপনার ওপিনিয়ন রিলেটেড কোনো কথাবার্তা এই রাইটিং টাস্ক 1 ডিসক্রাইব করার সময় বলতে যাবেন না। 2 নাম্বার যে ক্রাইটেরিয়া, সেই 2 নাম্বার ক্রাইটেরিয়াটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। সেটা হলো মিনিমাম 150 ওয়ার্ড। তারা বলে দেয় যে রাইট অ্যাট লিস্ট 150 ওয়ার্ড। সেই ক্ষেত্রে আপনি যদি মিনিমাম যে ওয়ার্ড কাউন্টটা সেটা না লিখতে পারেন, তাহলে আপনার কিন্তু কিছু নাম্বার কাটা যেতে পারে। কারণ মিনিমাম যে নাম্বারটা তারা বলছে, সেই নাম্বারটা তো আপনি লেখার চেষ্টা অবশ্যই করবেন। সেই সাথে সাথে আমি বলবো যে এটাকে আপ টু 220 পর্যন্ত আপনি নিতে পারেন। এর থেকে বেশি লেখার দরকার নাই, কারণ এর থেকে বেশি লিখলে আসলে আপনার টাইম চলে যাবে অনেক, যেটা আসলে আলটিমেটলি টাস্ক 2 এর যে আমাদের যে রেসপন্সটা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা টাইমের একটা বড় হ্যাম্পার হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো মিনিমামটাকে অবশ্যই আপনি ফলো করবেন, কিন্তু মিনিমামের থেকে একটু বেশি লেখার চেষ্টা করবো, যাতে করে আমরা আমাদের চিন্তাটাকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারি, কোনো পয়েন্ট যেন আমাদের ছুটে না যায়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন থার্ড নাম্বার হলো টেক অনলি 20 মিনিটস। 20 মিনিট সময় নিয়ে আপনার রাইটিং টাস্ক 1টাকে লেখার চেষ্টা করবেন। 20 মিনিটের মধ্যে যদি আপনি না পারেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন 25 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে ফেলার। কারণ 20 মিনিট বা 25 মিনিটের উপরে যখন আপনি এটাকে নেবেন, তখন আপনার যে আরেকটা টাস্ক আছে, সেই টাস্কে মিনিমাম 250 ওয়ার্ড লিখতে হয়। সেই ক্ষেত্রে ওই 250 ওয়ার্ড লিখতে কিন্তু আপনার ভালো পরিমাণ টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই দিক দিয়ে টাইমটা কিন্তু খুব কমে যাবে। তাই আমি সাজেস্ট করবো যে আপনারা 20 মিনিটের মধ্যে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে সর্বোচ্চটা 25 মিনিট, এর বেশি টাইম আপনারা এখানে স্পেন্ড করবেন না। দেন 4 নম্বর যে ক্রাইটেরিয়াটা এখানে বলছি, সেটা হলো যে ডোন্ট গিভ ইউর ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন এখানে অ্যাড করবেন না, যেটা আমি একটু আগে যখন রাইট হোয়াট ইউ সি এটা যখন এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম, তখন কিন্তু আমরা বলছি যে আসলে কেন আপনি এখানে আপনার ওপিনিয়ন টাকে অ্যাড করবেন না, ঠিক আছে, কেন উচিত না, সেটা আমি কিন্তু ক্লিয়ারিফাই করছি। দেন এই যে রাইটিং টাস্ক 1টা, এটা কিন্তু আসলে আপনার ওভারঅল রাইটিং এর যে ব্যান্ড স্কোরটা কাউন্ট করা হবে। কারণ দেখেন, এখানে রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2 দুইটার মধ্যেই কিন্তু আলাদা আলাদা ব্যান্ড স্কোর আপনাকে কাউন্ট করবে। এই দুইটা ব্যান্ড স্কোরকে টোটালি তারা যোগ করে একটা গড় করে কিন্তু তারা একটা কি আপনার রাইটিং এর হোল রাইটিং এর একটা নাম্বার তারা কাউন্ট করবে। তো সেই ক্ষেত্রে আপনার রাইটিং টাস্ক 1 এর কতটুকু রেসপন্সিবল থাকে আপনার হোল রাইটিং এর ব্যান্ড স্কোরটা পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনার রাইটিং টাস্ক 1 থেকে আপনার রাইটিং টাস্ক 1 এ যদি আপনি মনে করেন সাপোজ আপনার রাইটিং টাস্ক 1 লেখার পরে, ওটা দেখার পরে আপনার এক্সামিনার চিন্তা করলো আপনাকে দিবে, আপনাকে 7 দিবে। তো 7 যদি আপনাকে এক্সামিনার চিন্তা করে, তাহলে 7 এর থেকে মানে আপনার রাইটিং টাস্ক 1 এর ব্যান্ড স্কোর 7 এর থেকে 33% নাম্বার সে নিবে, এবং রাইটিং টাস্ক 2 এর যে ব্যান্ড স্কোর সেখান থেকে 66.66% নাম্বার নিয়ে টোটালটা যোগ করে আপনার হোল রাইটিং এর ব্যান্ড স্কোরটা কাউন্ট করা হবে। তো সেই ক্ষেত্রে আপনার রাইটিং টাস্ক 1 আপনার কন্ট্রিবিউট করে ওভারঅল রাইটিং ব্যান্ড স্কোরের 33%, এবং রাইটিং টাস্ক 2 আপনার ওভারঅল ব্যান্ড স্কোরের
যেতটুকু ইয়ে করে সেটার হলো 66.66%। ওকে, তো সেই ক্ষেত্রে দেখেন আপনি যদি এই 66.66% যদি জাস্ট খালি অ্যান্সার করেন এবং রাইটিং টাস্ক 1 অ্যান্সার না করেন, তাহলে কিন্তু তারা আসলে নাম্বারটা কিন্তু দিতে পারবে না। তারা আসলে রাইটিং এর ওভারঅল যে বিষয়টা সেটা কিন্তু তারা কাউন্ট করতে পারবে না, ব্যান্ড স্কোরটা কাউন্ট করতে পারবে না। আর রাইটিং এর ব্যান্ড স্কোর যদি কাউন্ট না আসে, তাহলে আইএলস এর ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু 4টা মডিউলের ব্যান্ড স্কোর যোগ করেই কিন্তু করা হয়। তো সেই ক্ষেত্রে যদি আইএলস এর রাইটিং আপনি 0 পান, তাহলে আপনার ওভারঅল ব্যান্ড স্কোর কিন্তু 0 চলে আসবে এবং আপনার কিন্তু রেজাল্ট ইনভ্যালিড দেখাইতেও পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেজন্য আমি বলছি যে ইউ হ্যাভ টু কমপ্লিট দিস 2 টাস্ক প্রপারলি, আদারওয়াইজ ইউ উইল নট গেট ইউর ব্যান্ড স্কোর। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি কম পান বেশি পান, আপনাকে অবশ্যই এখানে পারফর্ম করতে হবে এবং আপনাকে এটার অ্যান্সার করতেই হবে। দেন আরেকটা রেকমেন্ডেশন হলো ডু ইট লাস্ট। এটা আসলে ডু ইট লাস্ট বলি আমরা অনেক সময়, এটা টোটালি ডিপেন্ড করবে পরীক্ষার সিচুয়েশনের উপরে এবং আপনি ডিসিশন নেবেন যে আপনি এটাকে লাস্টে করবেন নাকি ফার্স্টে করবেন। তো এটা এখানে আমি ব্র্যাকেটে লিখে দিছি অ্যাজ ইউর উইশ, কারণ আপনার এখানে আপনার যে রাইটিং টাস্ক 1টা রয়েছে, সেই রাইটিং টাস্ক 1টা আপনি যদি আপনার কাছে মনে হয় যে না আপনি খুব ইজিলি খুব ফার্স্ট এটা আপনি এটাকে এক্সপ্লেন করে ফেলতে পারবেন, তাহলে আমি বলবো রাইটিং টাস্ক 1টা আগে শেষ করে ফেলে দেন পুরো টাইমটা আপনি রাইটিং টাস্ক 2তে দিতে পারবেন। আবার যখন আপনি মনে হবে যে না রাইটিং টাস্ক 2টা আমি খুব ফাস্ট লিখে খুব ভালো একটা পারফরমেন্স দিতে পারবো, তাহলে আমি বলবো যে রাইটিং টাস্ক 2টা তাহলে আগে করেন দেন রাইটিং টাস্ক 1টা করবেন। আসলে এই ডিসিশনটা আপনি নেবেন পরীক্ষার হলে বসে, যখন আপনি আপনার সম্পূর্ণ কোশ্চেন পড়বেন, বুঝে আপনার অ্যাবিলিটি আপনার যে ল্যাকিং সবকিছু আপনি ভালো মতো জানেন, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন দিকে যাবেন। এই যে ছোটখাটো কিছু নিয়ম কানুন বা কিছু ক্রাইটেরিয়া আমরা আপনাকে বলে দিলাম, সেই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই চেষ্টা করবেন ফলো করার জন্য, যাতে করে আপনার রাইটিং ব্যান্ড স্কোরে কোনো আসলে সমস্যা তৈরি হবে না, আপনার স্বপ্নের ব্যান্ড স্কোর পেতে খুবই সাহায্য করবে। এখন আসেন আমরা যে রাইটিংটা যে লিখলাম, এখন এই রাইটিংটা আসলে কিভাবে মার্কিং করে, এই রাইটিংটা কিভাবে মার্কিং করে সেটা আমাদেরকে জানা উচিত। সেটা যদি আমরা জেনে যাই যে এক্সামিনার আসলে কি খোঁজে, এটা যদি আমরা জেনে যাই, তাহলে আমরা অলওয়েজ চেষ্টা করতে পারি আমাদের রাইটিং টাস্ক যেটাই আমরা লিখি না কেন ওইটার মধ্যে জন্য আমরা এক্সামিনার যা খুঁজবে ওই বিষয়গুলো যদি আমরা এখানে একটু ইমপ্লিমেন্ট করে দিতে পারি, তাহলে আমাদের জন্য অ্যাটলিস্ট অনেক ভালো হয়, যাতে করে আমরা ব্যান্ড স্কোরটা মানে কিভাবে আমরা লিখলে ব্যান্ড স্কোর কত পেতে পারি সেটা নিয়ে আমরা কনফিডেন্ট থাকি। এমনকি পরীক্ষার শেষেও যেন আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটুকু পারফরমেন্স দেওয়ার ফলে আমরা আমাদের স্বপ্নের ব্যান্ড স্কোরটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন 4টা ক্রাইটেরিয়া তারা ফলো করে। সেই 4টা বিষয় হলো, 1 নাম্বার হলো টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্সও বলা হয় সামটাইমস, দেন কোহিরেন্স অ্যান্ড কোহিশন বলে, দেন 3 নাম্বারটা হলো লেক্সিক্যাল রিসোর্স, 4 নাম্বারটা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এই বিষয়গুলো আসলে কি, এগুলো যদি একটু হালকা ডিসক্রাইব করতে যাই আমি, তাহলে টাস্ক অ্যাচিভমেন্ট বিষয়টা হলো, টাস্কটাকে আপনি কতটুকু ফুলফিল করে কমপ্লিট করে লিখতে পারলেন। দেখেন এখানে যখন আমি আপনাকে আপনার কোশ্চেনে কিন্তু এখানে মেনশন করে দেওয়া থাকবে যে রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ড, তার মানে আপনার এক্সামিনার কিন্তু আপনাকে একটা দিক নির্দেশনা দিয়েছে যে আসলে আপনাকে 150 ওয়ার্ড মিনিমাম অ্যাটলিস্ট লিখতেই হবে। এখন আপনি 150 ওয়ার্ড লেখেন নাই, তাহলে কি টাস্কটাকে কি আপনি সম্পূর্ণভাবে কমপ্লিটভাবে ফুলফিল করতে পারলেন না? তো সেই ক্ষেত্রে টাস্ক অ্যাচিভমেন্টের নাম্বারটা কিন্তু আপনাকে এখানে কাটা যাবে। দেন কোহেরেন্স এন্ড কোহেশন মানে হলো, যেহেতু এটা একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো বিষয়, সেই ক্ষেত্রে আপনি যে কোনো কথাই লিখতে পারেন, কিন্তু সেই কথাগুলোর সাথে একটার সাথে আরেকটা ওয়েল কানেকশন থাকতে হবে। ডিসক্রাইব করার সময় এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আপনি একটা আইডিয়া লিখলেন, আরেকটা আইডিয়া কোন জায়গা থেকে কোথা থেকে আপনি ধরে নিয়ে আসলেন, কোনো কিছু আসলে বোঝা গেল না, এই বিষয়গুলো যেন না হয়। এই যে কথার রিদম বা লেখার যে ফ্লো, একজন রিডার যদি আপনার লেখাটা পড়ে, সে যেন বুঝতে পারে, সেই বিষয়গুলো খেয়াল রেখে আপনার কোহেরেন্স এন্ড কোহেশনটা আপনাকে মিলাইতে হবে। এটা আপনাকে খুব ভালোভাবে করতে হবে। দেন হলো লেক্সিক্যাল রিসোর্সটা কি? লেক্সিক্যাল রিসোর্সটা হলো যে আপনার লেখার মধ্যে কতটুকু ভালো মানের ভোকাবুলারি আছে, কতটুকু ইউনিক ভোকাবুলারি আপনি অ্যাড করতে পারছেন, তারপর একই মিনিং যুক্ত ভোকাবুলারি ডিফারেন্ট সিনোনিম ব্যবহার করে আপনি লেখাটাকে এক্সপ্লেন করতে পারতেছেন কিনা, আপনার ভোকাবুলারি রেঞ্জ কতটুকু ভালো, এই সমস্ত বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আপনার লেক্সিক্যাল রিসোর্সের নাম্বারটা কাউন্ট করা হয়। দেন 4 নাম্বার হলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখানে আপনার সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আপনি লিখবেন
বা যে স্ট্রাকচারগুলোর মাধ্যমে আপনার লেখাটাকে আপনি ফুটিয়ে তুলবেন, সেই স্ট্রাকচারটা কি প্রতিটা সেন্টেন্সে কি ডিফারেন্ট, নাকি একই সেন্টেন্স স্ট্রাকচার ফলো করতেছেন, রাইটিং এর যে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারের রেঞ্জটা আপনার কতটুকু, এবং রেঞ্জটা বেশি হলেও এগুলো আসলে কতটুকু অ্যাকুরেট ভাবে আপনি ফলো করতে পারছেন, সেই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নাম্বারটা কাউন্ট করা হবে। তো ইনশাআল্লাহ আমরা আপনাদের একটা কোর্স আমরা যেটা প্রেফার করতেছি, আমাদের যে রাইটিং কোর্স, সেই রাইটিং কোর্সে আমরা আপনারা যদি ইনশাআল্লাহ অ্যাডমিশন নেন, তাহলে আমরা আপনাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে আপনারা নিজের খাতা বা নিজের লেখাটাকে দেখে অ্যাজ এ এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি নিজেই জাজমেন্টাল একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কি টাস্ক অ্যাচিভমেন্ট ভালো মতো ফলো করতে পেরেছেন কিনা, কোহেরেন্স এন্ড কোহেশন কমপ্লিট করতে পেরেছেন কিনা, লেক্সিক্যাল রিসার্চ আপনার কতটুকু ভালো হলো নাকি হলো না। মানে আপনি আপনার টিচার হয়ে যাবেন, আপনি আপনার এক্সামিনার হয়ে যাবেন ইনশাআল্লাহ, এতটুকু গ্যারান্টি আমরা আপনাদেরকে দিতে পারবো। এখন আসেন যে ব্যান্ড স্কোরগুলো আসলে কিভাবে কাউন্ট করা হয়। আপনার ওভারঅল রাইটিং এর টাস্ক 1 এর বা টাস্ক 2 এর ব্যান্ড স্কোরটা যদি আপনার 7 চিন্তা করে, তাহলে আপনি কোনো একটা পয়েন্টের যদি বা কোনো একটা টাস্কের যদি আপনি টাস্ক অ্যাচিভমেন্ট কমপ্লিট করতে না পারেন, তাহলে ওইখান থেকে 25% মার্ক আপনার কিন্তু কাটা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কোনো ব্যান্ড স্কোরই যে পাবেন না এমন না, আপনার যে নির্দিষ্ট ক্রাইটেরিয়াটা আপনি ফুলফিল করতে পারবেন না, সেই নির্দিষ্ট ক্রাইটেরিয়ার নাম্বারটা আপনার কাটা যাবে। এর কারণেই কিন্তু আমাদের ব্যান্ড স্কোর গুলো কমে চলে আসে। ঠিক আছে, আমরা 4.5 পাই, 4 পাই, 5 পাই, এই কারণগুলোর কারণেই। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যে এই কারণগুলো আমরা অবশ্যই ফলো করে বিষয়টাকে মাথায় রেখে আমরা আমাদের রাইটিং টাস্ক 1 এর যে কমপ্লিট যে জার্নিটা, সেটা আসলে আমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন আসেন আমরা রাইটিং টাস্ক 1 এ এই সমস্ত বিষয়গুলোই আপনি খুব বেশি কমন পাবেন, এবং এই যে আমরা কোশ্চেন টাইপগুলো লিস্টটা দিয়েছি, সেই লিস্টের বাইরে আপনি কোনো কোশ্চেনই ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন না, এতটুকু এনশিওর আমরা করতে পারছি। কারণ আমাদের থেকে যেই কয়েকজন স্টুডেন্ট এখন পর্যন্ত এক্সামে বসেছে, তারা তাদের রিভিউ অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে আসলে আমরা যে সাজেশনটা তৈরি করতেছি, সেই সাজেশনটা মানে 99.99% আসলে এটা ফিক্সড, এটা মানে আপনি পাবেনই, এটার কোনো ব্যত্যয় আপনার ঘটবে না। তো ইনশাআল্লাহ আপনাদেরকে যে সাজেশনগুলো আমরা রাইটিং টাস্ক 1 এর জন্য দিয়েছি, আশা করি আপনাদের এই সাজেশনগুলো ফলো করার মাধ্যমে আপনার স্বপ্নের ব্যান্ড স্কোর আপনি খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। এখন চলেন আমরা রাইটিং টাস্ক 2 তে আমরা একটু আলোচনা করি। রাইটিং টাস্ক 2 তে আমরা কি কি দেখতে পারবো। রাইটিং টাস্ক 2 এর জন্য আপনার টাইম রেকমেন্ডেশন হলো 40 মিনিটস। আপনি এখানে টাইম 40 মিনিটের মতো সময় নিতে পারেন, এবং এখানে মিনিমাম ওয়ার্ড কাউন্ট হলো আপনার 250 ওয়ার্ড লিখতে হবে। রাইটিং টাস্ক 2 বিষয়টা কি? রাইটিং টাস্ক 2 বিষয়টা হলো যে কোনো একটা সিচুয়েশন আপনাকে দেওয়া হবে, সেই সিচুয়েশনের এগেইনস্টে আপনার ওপিনিয়ন জিজ্ঞেস করতে পারে, আপনাকে প্রশ্ন করতে পারে। এই প্রশ্ন করার মাধ্যমে, আপনার ওপিনিয়ন আস্ক করার মাধ্যমে তারা আসলে জানতে চায় যে আপনার ওপিনিয়নটা কি। এখন ওই আপনার ওপিনিয়নটাকে এক্সপ্লেন করার জন্য আপনার যে সাপোর্টিং আইডিয়া বা সাপোর্টিং এক্সাম্পল বা কোনো ভ্যালিড কোনো বিষয়ের মাধ্যমে আপনি কথাগুলোকে কিভাবে ফুটিয়ে তুলছেন, সেই বিষয়টার যে জাজমেন্টাল একটা ডিসিশন নেওয়ার জন্য আপনার যে থিঙ্কিং অ্যাবিলিটি, আপনার জেনারেল নলেজ, বা আপনি কি ব্রড এন্ড চিন্তা করতে পারেন কিনা, এই সমস্ত বিষয়ের জাস্টিফিকেশনের জন্য আপনার রাইটিং টাস্ক 2টা কিন্তু রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যেমন রাইটিং টাস্ক 1 এ বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ দেখে আসছি, আমরা রাইটিং টাস্ক 2 তেও 5টা মেইন টাইপ অফ কোশ্চেন টাইপ আমরা দেখে পারবো আইএলটিএস রাইটিং টাস্ক 2 এ। সেই 5টা মেইন টাইপস অফ কোশ্চেনস যেটা আপনি আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 তে দেখতে পাবেন, এই সাজেশনটাও আপনার একদম ফিক্সড, এটার কোনো ব্যত্যয় ঘটবে না, এর বাইরে কোনো কোশ্চেন এসেই থাকে না। ঠিক আছে, তো আপনারা যদি আপনাদের প্রিপারেশন গুলো এরকম একটা সুন্দর অর্গানাইজ এবং ভালো একটা সিলেবাসের মাধ্যমে বা ভালো একটা রুটিনের মাধ্যমে আপনারা আগায় নিয়ে যেতে পারেন, আশা করি আপনাদের জার্নিটা খুবই স্মুথ হবে। তো সেই ক্ষেত্রে 5টা মেইন কোশ্চেন টাইপ গুলো কি কি? 1 নাম্বার কোশ্চেন টাইপটা হলো ওপিনিয়ন এসে বলা হয় এগুলাকে, যেহেতু 250 ওয়ার্ডের একটা ভালো পরিমাণ বড় একটা প্যারাগ্রাফের মতো বা একটা স্পিচের মতো লিখতে হয়, ওয়ান কাইন্ড অফ স্পিচ। তো এটাকে আমরা এসেই বলি, হ্যাঁ, স্পিচ আমরা না বলি, তো ওইটাকে বোঝানোর জন্য আমি জাস্ট স্পিচ ওয়ার্ডটা ব্যবহার করছি। সো এটা এসে, সো এই এসেটাকে আমরা আপনার ওপিনিয়ন এসে বলা হয়, 1 নাম্বার যেটা আছে। আর একটা হলো অ্যাগ্রি এবং ডিসএগ্রি এসে বলা হয়, মানে ওপিনিয়নটাকেই আরেক নামে ডাকা হয়, সেটা হলো অ্যাগ্রি এবং ডিসএগ্রি এসে। কেন এরকম করা হয় একটু দেখি তো। দেখেন আসলে এই যে কোশ্চেনটা আছে, এটা একটা কোশ্চেন এক্সাম্পল, সেখানে দেখেন বলা হয়েছে কি, সাম পিপল থিঙ্ক দ্যাট, কিছু মানুষ চিন্তা করে যে চিলড্রেন শুড স্টার্ট স্কুল, চিলড্রেনদেরকে স্টার্ট মানে তাদের স্কুলটা স্টার্ট করা উচিত অ্যাট এ ভেরি আর্লি এজ, খুবই এটাকে কি বলে, মানে খুবই অল্প বয়সে, খুবই অল্প বয়সে তাদের চিলড্রেনের স্কুলটা শুরু করা উচিত। এই যে কথাটা বললো, এই কথাটা সম্বন্ধে এটাকে আমরা বলতে পারি যে ওয়ান কাইন্ড অফ, এটা কি স্টেটমেন্ট বলতে পারি।
স্টেটমেন্ট। ওকে, এই কথাটাকে, এই লাইনটাকে আমরা কি বললাম? স্টেটমেন্ট বললাম। আচ্ছা, ভালো কথা। এখন এই স্টেটমেন্টটা, মনে করেন আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন। এখন আড্ডা দেওয়ার সময় আপনার এক ফ্রেন্ড বলল যে, দোস্ত, আমার কাছে মনে হচ্ছে যে চিলড্রেনদের তাদের অল্প বয়সেই স্কুলে ভর্তি করে দেওয়া উচিত। ঠিক আছে, এখন আপনার ফ্রেন্ড যেই কথাটা বললো যে বাচ্চাদের অল্প বয়সেই স্কুলে ভর্তি করে দেওয়া উচিত, এটা সে কি ভেবে বলছে সেটা কিন্তু আপনি জানেন না, তাই না? সেটা জানেন না গতিকেই হয়তোবা আপনি কাউন্টার করবেন যে, হ্যাঁ, কি বলো তুমি, এত অল্প বয়সে যদি আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দিই তাহলে এটা ব্রেইনে প্রেশার পড়তে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে। দেন ওই সময় কিন্তু আপনার ফ্রেন্ড হয় আপনাকে বোঝাবে যে, না বন্ধু বা দোস্ত, এই বিষয়টার কারণে আমি মনে করছি যে এটা এরকম। আবার আপনি তাকে বোঝাবেন, না তুমি যেটা বলতেছো সেটা কিন্তু ভুল। তো আপনাদের কি মনে করেন, যেরকম একটা কোয়েশ্চেন দেওয়া হবে, একটা স্টেটমেন্ট দেওয়া হবে, সেই স্টেটমেন্টটা মনে করেন আপনাকে বলা হবে, সেই স্টেটমেন্টের সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে যে হোয়াট এক্সটেন্ট বা টু এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এই যে স্টেটমেন্টটা বলা হয়েছে, এই স্টেটমেন্টটা সম্পর্কে কি আপনি অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? সাপোজ মনে করেন ওই যে আপনার ফ্রেন্ড যে আপনাকে বললো যে চিলড্রেনদের স্কুলে খুব আর্লি এজে ভর্তি করে দেওয়া উচিত, তখন কিন্তু আপনি একটু উত্তেজিত হয়ে গেছেন, ভাই তুমি কি বলো? তার মানে আপনি তার কথাটার সাথে ডিসএগ্রি করতেছেন, আপনি তার কথার সাথে এগ্রি করেন নেই, তাই না? এখন আপনি কেন ডিসএগ্রি করতেছেন, হয়তোবা তাকে বিভিন্ন উদাহরণ বা বিভিন্ন সিচুয়েশন যেটা আপনি ভাবতেছেন ওইটার মাধ্যমে তাকে বোঝাবেন যে না তুমি এটা ভুল বলছো, সেজন্য আমি তোমার কথা মানি না। সেম সিচুয়েশনটা আপনার ওপিনিয়ন জানতে চাইবে যে কোনো একটা সিচুয়েশন দিয়ে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি যখন এটাকে, এই যে স্টেটমেন্টের কথাটার সাথে যদি আপনি এগ্রি করেন, তাহলে আপনি কেন এগ্রি করছেন সেটা, যেরকম আপনার বন্ধুকে আপনি বোঝাইতেন বিভিন্ন উদাহরণ দিয়ে, বিভিন্ন সিচুয়েশন দিয়ে, ঠিক সেম বিষয়টা আপনি জাস্ট এখানে লেখায় লিখবেন। এই ক্ষেত্রে আপনি কি ভাবলেন, আপনারটা কতটুকু ভ্যালিড। হ্যাঁ, কারণ দেখেন একটা এক্সাম সেন্টারে কিন্তু অনেক স্টুডেন্ট থাকবে, সবাই কিন্তু একই ওপিনিয়ন বা একই আইডিয়া নিয়ে লিখবে না। তারা জানতে চায় যে আপনার থিঙ্কিং লেভেলটা কতটুকু ভালো, এবং আপনি এটাকে এগ্রিও করতে পারেন, ডিসএগ্রিও করতে পারেন। আপনার ওপিনিয়ন কোনটা নিছেন সেটা আসলে ম্যাটার করবে না, কিন্তু আপনি যেই ওপিনিয়নটা নিয়ে লিখতে যাচ্ছেন সেই ওপিনিয়নটা আপনি কতটুকু যৌক্তিকভাবে ফুটিয়ে তুলতে পারতেছেন সেটা হলো মেইন বিষয়। ওকে, তো সেই জন্য এই কোশ্চেন টাইপটা, মানে যেই কোশ্চেন টাইপের মাধ্যমে আপনার ওপিনিয়ন সম্পর্কে জানতে চায়, আপনি কি এগ্রি করতেছেন নাকি ডিসএগ্রি করতেছেন, সেই জন্য এই কোশ্চেন টাইপটাকে বলা হয় ওপিনিয়ন কোশ্চেন টাইপ অথবা এগ্রি অর ডিসএগ্রি কোশ্চেন টাইপ। বুঝতে পারছি আসলে এই কোশ্চেনটার মাধ্যমে কি কি ইয়ে করতে চায়, দেখতে চায় আপনার কোশ্চেনটার মাধ্যমে আপনার কি টেস্ট করে, কি আপনার থেকে কি নিতে চায় তারা। তারা যে কোশ্চেন ফোকাসটা থাকে ওয়েদার ইউ আর অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, আপনি স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করতেছেন নাকি ডিসএগ্রি করতেছেন। আপনার এই কোশ্চেনগুলো কিভাবে চিনবো, এটা কি ওপিনিয়ন টাইপ কোশ্চেন নাকি অ্যাগ্রি ডিসএগ্রি টাইপ কোশ্চেন, না কিভাবে চিনবো, সেটার জন্য আপনার এই যে লেখা থাকতে পারে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। এমনকি এই যে স্লাইডটার একদম শেষে আমি আপনাদেরকে কিছু বোনাস টিপ দিয়ে দিব, যেটার মাধ্যমে মানে আপনারা যদি কোনো একটা কোশ্চেন দেখেন, কিভাবে আপনারা ফার্স্ট আইডেন্টিফাই করতে পারবেন যেটা আসলে কোন কোশ্চেন টাইপ, সেটার জন্য একটা বোনাস টিপস দিয়ে থাকবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকেন। এখন আশা করি আপনারা ওই যে ওপিনিয়ন কোশ্চেন টাইপ এগ্রি অর ডিসএগ্রি এটা আসলে আমরা বুঝতে পেরেছি। এখন আসেন যে টাস্কের মধ্যে আপনাকে কি করতে হবে, মানে আপনাকে দিল আপনি লিখলেন, এটা কোনো কথা না, এরকম কোনো বিষয় না। বিষয়টা হলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি ক্লিয়ারলি স্টেট ইউর ওপিনিয়ন। যেহেতু আপনাকে বলছে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, আপনি কি অ্যাগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, তখন আপনাকে ক্লিয়ারলি বোঝাইতে হবে যে ভাই আমি অ্যাগ্রি করছি অথবা ডিসএগ্রি করছি, অথবা পার্টলি বোথ, আপনি অ্যাগ্রিও করছেন ডিসএগ্রিও করছেন, সেটা ক্লিয়ার থাকতে হবে, কোনো কনফিউশন থাকা যাবে না। দেন সাপোর্ট উইথ দ্য রিজন অ্যান্ড এক্সাম্পল। আপনি যে অ্যাগ্রি করছেন, ওই যে আপনার ফ্রেন্ডকে আপনি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, সে বুঝতেছে না, ওই বিষয়টাই হলো যে আপনি এখানে অ্যাগ্রি করেন বা ডিসএগ্রি করেন, যেটাই করেন আপনি সাপোর্ট করবেন আপনার ওই ওপিনিয়নটাকে উইথ ভ্যালিড রিজন এবং এক্সাম্পল। এগুলো যে আপনি বোঝানোর চেষ্টা করবেন, মনে করবেন যে আপনার ফ্রেন্ডের জায়গায় আপনি আপনার এক্সামিনারকে বোঝাচ্ছেন। বুঝতে পারছি? দ্যাটস ইট। তো এই হলো আপনার ওপিনিয়ন টাইপের এসে। এখন 2 নাম্বার যে কোশ্চেনটা আমরা দেখতে পাবো সেটা হলো ডিসকাশন এসে। ডিসকাশন এসেটা কি? ডিসকাশন এসেটা হলো কোনো বিষয় নিয়ে ডিসকাস করা। ওকে, কিভাবে? যেমন দেখেন এখানে কি বলতেছে যে কোশ্চেন টাইপের ফোকাসটা কি থাকবে, আসলে কোশ্চেনটাতে আপনাকে কি ফোকাস করতে বলতেছে সেটা হলো ডিসকাস বোথ সাইড অফ অ্যান ইস্যু। আচ্ছা, এতটুকুটা আমরা একটু পরে আসি, আগে একটু কোশ্চেনটা পড়ি যে বিষয়টা কি। সরি, এখানে দেখেন বলতেছে যে সাম পিপল বিলিভ দ্যাট, কিছু মানুষজন বিশ্বাস করে যে ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি। আচ্ছা, খুব ভালো কথা যে কিছু মানুষজন বিশ্বাস করতেছে ইউনিভার্সিটির এডুকেশনটা ফ্রি হওয়া উচিত, এটা কিছু মানুষজন বিশ্বাস করে। while others
অন্যদিকে আরো কিছু মানুষজন বিশ্বাস করতেছে যে স্টুডেন্ট শুড পে ফর ইট, স্টুডেন্টদেরকে এখানে এটার জন্য টাকা দেওয়া উচিত। তার মানে এখানে দুইটা গ্রুপ, একটা গ্রুপ সাম পিপল, এখানে আমি যদি একটু মার্কিং করে দিই যে সাম পিপল এখানে তারা আসলে বলতেছে, আর আরেকটা ওয়াইল আদার্স থিঙ্ক, অন্যান্য দুইটা গ্রুপ। একটা গ্রুপ বলতেছে ইউনিভার্সিটি এডুকেশন শুড বি ফ্রি, ইউনিভার্সিটির এডুকেশনটা ফ্রি হওয়া উচিত। আরেকটা গ্রুপ বলতেছে যে ইউনিভার্সিটির এডুকেশনটার জন্য স্টুডেন্টদের পে করা প্রয়োজন। তার মানে দুইজনের কথা বিপরীত, একজন বলতেছে ফ্রি, একজন বলতেছে না টাকা দিয়ে পড়তে হবে। ওকে, ভালো কথা। এটা হলো একটা স্টেটমেন্ট বা একটা সিচুয়েশন। ওকে, সেই সিচুয়েশনের এগেইনস্টে আপনাকে কোশ্চেন করছে ডিসকাস বোথ ভিউ, মানে আপনি এটা নিয়েও আলোচনা করবেন, এটা নিয়েও আলোচনা করবেন এবং গিভ ইউর ওপিনিয়ন, এবং এই দুইটার মধ্যে যেটাতে আপনার ভালো লাগে সেটা সম্বন্ধে আপনি আপনার ওপিনিয়ন দিবেন যে আপনি কি মনে করেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন কিছু মানুষ যারা বিশ্বাস করতেছে ইউনিভার্সিটির এডুকেশন ফ্রি, তারা কি ভেবে এই কথাটা বিশ্বাস করলো সেটা কি আপনি জানেন? জানেন না। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটা ফ্রি হওয়া উচিত। কেন ফ্রি হওয়া উচিত? তখন আপনি এটা লিখে দিবেন যে স্যার আমি মনে করতেছি ইউনিভার্সিটি এডুকেশন যদি ফ্রি হয় তাহলে আমাদের শিক্ষার হার বেড়ে যাবে, শিক্ষার হার বেড়ে গেলে অর্থনীতি ভালো হবে। আমার মনে হয় যে যারা নিম্নবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, তারা তো আসলে ইউনিভার্সিটি এডুকেশন নিতে পারে না। তো আমরা যদি তাদেরকে প্রোভাইড করি তাহলে আলটিমেটলি তারা আমাদের জাতিকে গঠন করতে খুব ভালো হেল্প করবে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে ইউনিভার্সিটি এডুকেশনটা ফ্রি। তার মানে এই গ্রুপটা, মানে প্রথম গ্রুপটা ইউনিভার্সিটির এডুকেশনটাকে ফ্রি কেন ভাবছে সেটা কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করা হয়েছে এবং আপনার কাছে বলতেছে তুমি ডিসকাস করো, ডিসক্রাইব করো। ওকে, তো আপনার কাছে আপনি যেহেতু জানেন না, তো আপনি যা বুঝেন তাই লিখবেন। আপনার কাছে মনে হচ্ছে যে স্যার এই কারণে আমার কাছে মনে হচ্ছে ইউনিভার্সিটিটা আপনার মনে করেন ফ্রি হওয়া উচিত এডুকেশনটা। অন্যদিকে আরেকজন বলতেছে না স্টুডেন্টদের টাকা দেওয়া উচিত। এখন আরেকজন যে আরেকটা গ্রুপ অফ পিপল যে বলতেছে যে স্টুডেন্টদের টাকা দেওয়া উচিত, সেটাও কি রাইট না রং সেটা কিন্তু আপনাকে বলে নাই। আপনাকে কিন্তু জাজমেন্টাল সিচুয়েশন তৈরি করতে বলে নাই যে আপনি রাইট নাকি রং সেটা বলেন। আপনাকে বলছে ব্যাখ্যা করেন তারা কি মনে করে এই কথাটা বললো। তা আপনি মনে করেন এটা ব্যাখ্যা করলেন যে হ্যাঁ তাদের কথাও ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ ইউনিভার্সিটির অনেক টাকা পয়সার দরকার আছে, এটাকে মেনটেন করতে কিছু খরচের বিষয় আছে, টিচারদের পেমেন্ট আছে, সবকিছু বিষয় আসলে মিলে মনে হয় যে গভর্নমেন্টের আসলে এটা অ্যাফোর্ড করা খুবই কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে টাকা দেওয়া উচিত। ঠিক আছে? আপনাকে কিন্তু বলে নাই যে তুমি রাইট রং এর ডিসিশন নাও, আপনাকে বলছে ডিসক্রাইব করো। ওকে, তো এই দুইটা ডিসক্রাইব করবেন। ডিসক্রাইব করার সময় আপনি যেই পক্ষটা আপনার কাছে মনে হয় আপনার ওপিনিয়নটা ভালো, যদি আপনি ওই সাইডটা নিতে পারেন সেটাই হলো আপনার ওপিনিয়ন। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ডিসকাশন অ্যাসের মধ্যে আপনাকে যেই পক্ষ দুইটা নিয়ে আলোচনা করতে বলবে সেই পক্ষ দুটাকে আপনাকে ডিসকাস করতে হবে। সেই ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কোশ্চেন ফোকাসের মধ্যে বলা হচ্ছে যে ডিসকাস বোথ সাইড অফ দ্য ইস্যু অ্যান্ড সামটাইমস গিভ ইউর ওন ওপিনিয়ন। আপনার সামটাইমস আপনাকে গিভ ইউর ওন ওপিনিয়ন, আপনার ওপিনিয়ন দিতে হবে। এখানে সামটাইমস কেন বলা হলো? সামটাইমসটা বলা হলো আমাদের যখন কোশ্চেনটা করা হয় তখন ডিসকাস বোথ ভিউ দিয়ে সামটাইমস কোশ্চেন করা হয়, আবার সামটাইমস এন্ড গিভ ইউর ওপিনিয়ন এই কথাটা দেওয়া না থাকে, দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আপনাকে ওই সময় ডিসকাস বোথ ভিউই করতে হবে, আপনার ওপিনিয়ন আপনি দিতে পারবেন না। আর যখন বলবে যে ডিসকাস বোথ ভিউ এন্ড গিভ ইউর ওপিনিয়ন, তখন আপনাকে আপনার ওপিনিয়নটাও সাথে অ্যাড করে দিতে হবে। তো আশা করি আপনারা ডিসকাশন এসেটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে বিষয়টা আসলে ফুটিয়ে তুলতে হয়। তো সেই ক্ষেত্রে এক্সপ্লেইন বোথ সাইড অফ ফেয়ারলি, ভালোভাবে আপনি এক্সপ্লেইন করবেন, দেন গিভ ইউর ওন ওপিনিয়ন ক্লিয়ারলি। আপনার যদি ওপিনিয়নটা প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ওপিনিয়নটা ক্লিয়ারিফাই করবেন if needed. Okay, আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা হলো প্রবলেম এন্ড সলিউশন এসে। সেম আপনার একটা প্রবলেম বা একটা সিচুয়েশন তৈরি করে দিবে, যেমন ট্রাফিক কনজেশন ইজ বিকামিং এ সিরিয়াস প্রবলেম ইন মেনি সিটিজ, মানে ট্রাফিকের যে যন্ত্রণাটা বা ট্রাফিকের যে জ্যাম বা ভিড়টা, এটা আসলে তো মানে একটা সিরিয়াস প্রবলেম হিসেবে মেনি সিটিতে এটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হোয়াট আর দ্য কজেস, এটার আসলে কারণটা কি of this and what measures can be taken to be solve it, হ্যাঁ কি করা যেতে পারে এটা আসলে সলভ করার জন্য। ওকে, তো এটা নিয়ে আপনাকে কোশ্চেন করছে হোয়াট আর দ্য কজেস, আসলে এটার কারণটা কি, মানে প্রবলেম জিনিসটা কোত্থেকে আসতেছে, এবং হোয়াট মেজার্স ক্যান বি টেকেন, কোন স্টেপসগুলো আসলে আপনাকে নিতে হবে এটার সলিউশন হিসেবে। সেই জন্য এটাকে সলিউশন টাইপ, মানে প্রবলেম এন্ড সলিউশনটা টেস্টে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই দ্য কজেস, কজটা কি, কারণটা কি, এবং সাজেস্ট সলিউশন দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনার কোশ্চেনটা কিভাবে চিনতে পারবেন, হোয়াট আর দ্য প্রবলেম এন্ড হাউ ক্যান দে বি সলভড, এইরকম ধরনের বিষয় থাকতে পারে। তো এগুলো দেখলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এটা প্রবলেম সলিউশন আছে। কি করতে হবে, এক্সপ্লেইন দ্য মেইন কজেস এন্ড প্রবলেমস, গিভ প্র্যাকটিক্যাল এন্ড লজিক্যাল সলিউশন, আপনাকে এটাতে এগুলো করতে হবে।
4 নাম্বার যে কোশ্চেন থাকবে সেটা হলো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস আছে। এখানে একটা সিচুয়েশন দেওয়া থাকবে, সেই সিচুয়েশনের অ্যাডভান্টেজ গুলো এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আপনাকে লিখতে হবে। যেমন সাম পিপল প্রেফার টু লিভ ইন বিগ সিটিজ, কিছু মানুষজন আসলে প্রেফার করতেছে বিগ সিটিজে বসবাস করবে, while others prefer small towns, অন্যান্যরা আসলে প্রেফার করতেছে স্মল টাউনে। ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ লার্জ সিটি, আসলে আপনাকে ডিসকাস করতে হবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজেস অফ লিভিং ইন এ লার্জ সিটি। আপনাকে এই যে কিছু মানুষ যে প্রেফার করলো যে বিগ সিটিসে বসবাস করা আসলে ভালো, আবার কিছু মানুষ প্রেফার করলো স্মল সিটিসে, তো সেই ক্ষেত্রে আপনার বড় সিটিতে লার্জ সিটিতে বসবাস করার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো আপনাকে ডিসকাস করতে বলছে। তো এটাই হলো আপনার ডিসকাস অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অ্যাসে। এখানে আপনাকে কি করতে হবে, ডিসকাস বেনিফিট এবং ড্রব্যাকস, মানে ওই যে অ্যাডভান্টেজটা এবং ডিসঅ্যাডভান্টেজটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। দেন ডাবল কোশ্চেন একটা পার্ট আছে, বা ডাবল কোশ্চেন টাইপ একটা কোশ্চেন টাইপ আছে। অনেক সময় ডাবল কোশ্চেন বলা হয় বা 2 পার্ট কোশ্চেন এখানে বলা হয়ে থাকে। আমি এখানে একটু মেনশন করে দিই বা লিখে দিই 2 পার্ট কোশ্চেনস। ওকে, তো 2 পার্ট কোশ্চেন বা ডাইরেক্ট কোশ্চেন অ্যাসে বলা হয়। সামটাইমস কিভাবে ডাইরেক্ট কোশ্চেন, যে ইন many people today prefer to communicate online rather than face to face, মানে ফেস টু ফেসের চেয়ে তারা আসলে অনলাইনে কমিউনিকেট করতে প্রেফার করে। why is this the case, কেন এটা করতেছে, একটা কোশ্চেন বলছে, এই কোশ্চেনের অ্যান্সার আপনি দেন। সিচুয়েশন কি, যে তারা ফেস টু ফেসের থেকে মোবাইলে কমিউনিকেট করতে পছন্দ করতেছে। কেন পছন্দ করতেছে, সেই সিচুয়েশনটা আপনাকে এই কোশ্চেনের মাধ্যমে ডিসক্রাইব করতে হবে। ইজ ইট এ পজিটিভ অর নেগেটিভ, এটা কি ভালো না খারাপ, জাস্ট কোশ্চেনের অ্যান্সার আপনি দিবেন। ঠিক আছে, সেজন্য এখানে বলা হচ্ছে যে ডাবল কোশ্চেন বা 2টা কোশ্চেন থাকতে পারে, অথবা ডাইরেক্ট কোশ্চেন অ্যাসে বলা যায়, অথবা 2 পার্ট কোশ্চেন বলা যায়, মানে 2টা পার্ট নিয়ে আপনার এখানে বলতেছি। ঠিক আছে, তো এই হলো মনে করেন যে আপনার যে 5টা কোশ্চেন টাইপ আমি যেটা বললাম যে রাইটিং টাস্ক 2তে আপনি দেখতে পারবেন, এই 5টা কোশ্চেন টাইপের ব্যত্যয় কখনোই ঘটবে না, এই 5টাই আপনি দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে ব্যত্যয় কখনোই ঘটবে না, সেই 5টাই আপনি দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ক্লাসের শেষে আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, যেটার মাধ্যমে আপনারা আসলে খুব ইজিলি আপনাদের রাইটিং টাস্ক 1 এবং রাইটিং টাস্ক 2টাকে আইডেন্টিফাই করতে পারবেন। রাইটিং টাস্ক 1টা তো খুব ইজিলি আইডেন্টিফাই করা যাবে, তো রাইটিং টাস্ক 2টাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, দেখেন এই যে একটা বক্স আমি এখানে বানিয়ে দিয়েছি, সেটা হলো যে বোনাস টিপ আইডেন্টিফাই বাই কিওয়ার্ড। কিওয়ার্ডের মাধ্যমে আপনি ডিসিশন নেবেন, এটা ওপিনিয়ন নাকি ডিসকাস নাকি প্রবলেম সলিউশন নাকি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ না ডাবল কোশ্চেন। তো সেই ক্ষেত্রে যদি আপনার কোশ্চেনের কোনো অংশে লেখা থাকে অ্যাগ্রি ডিসএগ্রি বা টু হোয়াট এক্সটেন্ট, তাহলে আপনি সেটা বলতে পারেন ওপিনিয়ন অ্যাসে। যদি ডিসকাস বোথ ভিউ বলা হয়ে থাকে তাহলে সেটা ডিসকাশন অ্যাসে। যদি প্রবলেমস কজ সলিউশন এরকম কোনো কিছু লেখা থাকে তাহলে প্রবলেম সলিউশন অ্যাসে। অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে এরকম কোনো বিষয় লেখা থাকলে সেটা হলো অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজ। হাউ, ওয়াই, হোয়াট, ইজ ইট পজিটিভ অর নেগেটিভ এরকম কোনো সিচুয়েশন বা কোনো কিছু লেখা থাকলে আমি এটাকে ডাবল কোশ্চেন হিসেবে কাউন্ট করব। তো এটা আসলে আপনাদেরকে টিপস হিসেবে দেওয়ার কারণ হলো এটাই যে সামটাইমস আমরা আসলে কনফিউশনে পড়ে যাই, যেহেতু 5টা কোশ্চেন টাইপ 5টা ডিফারেন্ট সিনারিও প্রদর্শন করে। তো সেই ক্ষেত্রে আমরা যদি কোশ্চেন টাইপটাই ভালো মতো আইডেন্টিফাই করতে না পারি তাহলে কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারবো না, আর ভালোভাবে এক্সপ্লেইন করতে না পারলে নাম্বার পাবো না। সেই আগে আইডেন্টিফাই করা জানতে হবে যে আসলে কোন কোশ্চেন টাইপটা কিরকম এবং ওইটার নিয়ম অনুযায়ী আমাকে সেটা লিখতে হবে। বুঝতে পেরেছেন? তো এই হলো আমাদের আজকের ক্লাস। আসলে আমরা রাইটিং টাস্ক 1 রাইটিং টাস্ক 2 মানে হোল রাইটিং যে বিষয়টা সেটা কোশ্চেন টাইপগুলো নিয়ে খুব বিস্তার একটা আলোচনা করলাম। কেন রাইটিং টাস্ক 2, কেন রাইটিং টাস্ক 1, কেন আমাদেরকে এই সমস্ত প্র্যাকটিসের মাধ্যমে আমাদেরকে পরীক্ষাটা নেওয়া হয়ে থাকে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ক্লিয়ারিফাই করছি। এরপরে আমরা এই যে প্রত্যেকটা কোশ্চেন টাইপ নিয়ে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লাস আমরা পাবলিশ করব। তো আশা করি আপনারা সবাই ক্লাসগুলো ভালোভাবে এনজয় করবেন, এবং আপনারা যদি কেউ পার্সোনালি আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে চান, যেখানে একমাত্র আপনিই থাকবেন এবং আমি আপনাদের মেন্টর থাকব, আপনার সমস্ত প্রবলেম আমরা পার্সোনালি বসে সলভ করব, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই হলো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে নাম্বারটা নিচে আমাদের এই স্লাইডের নিচে দেওয়া আছে, এমনকি আমরা আমাদের যে ভিডিও ডিসক্রিপশন, এমনকি আমাদের যে ফেসবুক পেজে আমরা আমাদের ইনফরমেশন দিয়ে রাখবো। আপনারা যদি কেউ মেন্টরশিপের সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার স্বপ্নকে ছোঁয়ার জন্য অদম্য পরিশ্রম করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।